জাভা ওয়েব অ্যাপ্লিকেশন পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কৌশিক চন্দ্র সরকার। আমি গত ভিডিওটিতে অর্থাৎ জাভা পার্ট 1 ভিডিওটিতে আমি কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলেছিলাম। যে আসলে জাভা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা কি ইউজ করে একটা জাভা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, এবং আমাদের কি আমরা এই আ আ অ টিউটোরিয়ালটিতে শিখবো তা নিয়ে একটা ইন্ট্রোডাক্টরি কথা বলেছিলাম, এবং আমরা সার্ভলেট নিয়ে আ কিছু বেসিক কথাবার্তা বলেছিলাম, এবং একটা সার্ভলেট কিভাবে ক্রিয়েট করতে হয় আ তা দেখে এই ভিডিওটিতে আমি আ কিছু সার্ভলেট জার্গনস নিয়ে কথা বলবো। অর্থাৎ আমাদের সার্ভলেট জানার আগে আমাদের কিছু আ টপিক আমাদেরকে জানতে হবে। কিছু সার্ভলেট জার্গনস আমাদেরকে জানতে হবে, এবং যদি এইগুলো সার্ভলেট জার্গনস গুলো আমরা না জানি, তাহলে আমরা যখন একটা কমপ্লিট সার্ভলেট দিয়ে একটা প্রজেক্ট তৈরি করতে যাব, তখন আমাদের এই আ বিভিন্ন ধরনের জার্গনস চলে আসবে। তখন ওই টপিকটা সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে, তাহলে একটু প্রবলেম হতে পারে। তাই আমরা কিছু জার্গনস সম্পর্কে একটু দেখব। আর এখানে আমি জেনেরিক জেনেরিক সার্ভলেট ক্লাস নিয়ে কথা বলবো। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে একটা সার্ভলেট ইন্টারফেস দিয়ে কিভাবে সার্ভলেট তৈরি করতে হয়। এখন আর এই টিউটোরিয়ালটিতে আমি দেখব যে একটা জেনেরিক ক্লাস, অর্থাৎ সার্ভলেটেরই জেনেরিক সার্ভলেট ক্লাসটি দিয়ে আমরা একটা সার্ভলেট কি করে তৈরি করতে পারি সেটা দেখব আমরা। তো এখানে জার্গনস, সার্ভলেট জার্গনস এর মধ্যে আমাদের ফার্স্টেই আমরা HTTP কি সেটা একটু ধারণা নিব। তারপর হচ্ছে HTTP রিকোয়েস্টটা কি, এবং HTTP রেসপন্স, তারপর HTTP মেথড এবং HTTP সার্ভার নিয়ে কিছুটা কথা বলবো। তো এই HTTP কি? এই HTTP আপনাদেরকে জানতে হবে যে যদি আপনি ওয়েব বেসড কোনো অ্যাপ্লিকেশন তৈরি করে থাকেন, বা স্ট্যাটিক অ্যাপ্লিকেশনের কথাই চিন্তা করা যাক। যদি আপনি HTML এবং CSS দিয়ে স্ট্যাটিক অ্যাপ্লিকেশন তৈরি করেন, তো ওই যে অ্যাপ্লিকেশনটা যদি আপনি যেটা তৈরি করছেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, স্ট্যাটিক ওয়েবসাইট, সেটা কি হয় যে আপনার পিসিতে লোকালি আপনি রান করতে পারেন, কিন্তু সেটাকে অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না। এর জন্য আপনাকে কি করতে হবে যে ওই আপনার ওয়েবসাইটটা সার্ভারে একটা সার্ভারে আপলোড করতে হবে, একটা হোস্টিং করতে হবে এটাকে। তো এই হোস্ট করার পর এই ওইটাকে ওই ওয়েবসাইটটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে, সবাই ভিজিট করতে পারবে ওই ওয়েবসাইটটা থেকে। তো এই যে আমরা ওই সার্ভার ওই সার্ভার আমরা যখন যেখানে সার্ভারটা রেখেছি, ওই সার্ভারের সাথে আমরা যেকোনো একটা ব্রাউজার বা যেকোনো একটা কম্পিউটার যে কমিউনিকেশনটা ঘটছে, ওই কমিউনিকেশনটাই যে রুলস এর মাধ্যমে হচ্ছে, সেই রুলস গুলোকে বলা হবে HTTP। তো HTTP মানেটা কি? তো HTTP stands for Hypertext Transfer Protocol। যে এখানে এটার মেইন যে কাহিনীটা হচ্ছে যে এটা ডাটা অ্যাক্সেস করার একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রোটোকল। আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার সার্ভার থেকে অর্থাৎ আপনার ওয়েবসাইটটা যে সার্ভারে আপনি হোস্ট করেছেন, ওই সার্ভার থেকে যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে। এই সুবিধাটাই আমাদের HTTP দিয়ে থাকে। এই HTTP তে কিছু রুলস আমাদের সেট করে দেওয়া আছে, যে রুলস গুলো ফলো করে আমরা ওই সার্ভার থেকে আমরা ডাটা অ্যাক্সেস করতে পারি, কিংবা ডাটা আমরা ওই সার্ভারে পাঠাতে পারি। এটাই হচ্ছে আপনাদের HTTP প্রোটোকলটা আর কি। তো HTTP প্রোটোকল সম্পর্কে যদি এখানে জাস্ট আমি অল্প কিছু কথা বললাম, এবং HTTP সম্পর্কে যদি বিস্তারিত এবং বেশি আপনি কিছু জানতে চান, তাহলে আহ, 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 আপনি গুগল সার্চ করতে পারেন, এবং আমাদের
কয়েকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে জাভা টিউটোরিয়ালস পয়েন্ট। তো এটা এখানে গিয়ে HTTP সম্পর্কে খুব ভালো ধরনের একটা নলেজ আপনি গেইন করতে পারবেন। তো ওখানে গিয়ে সার্চ করবেন যে গুগলে সার্চ করবেন যে HTTP দেন জাভা টিউটোরিয়ালস পয়েন্ট। তো এখানে গিয়ে আপনি HTTP সম্পর্কে খুব ভালো একটা নলেজ নিতে পারবেন। তো আমরা এখানে HTTP এর কিছু বুজ ওয়ার্ড আমরা দেখব। আহ, এই বুজ ওয়ার্ড গুলো হচ্ছে ফার্স্টেই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার মডেল। তো ক্লায়েন্ট সার্ভার মডেলটা হচ্ছে এরকম যে আপনি HTTP-টা কাজ করবে এরকম ভাবেই যে যদি আপনার ক্লায়েন্ট থাকে, আপনি একটা ব্রাউজার আছে আপনার, সেটা কিন্তু আপনার কোনো সার্ভার নেই। আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওই ওয়েবসাইটটাতে কোনো সার্ভারের আপনি হোস্ট করেননি, তখন ওই HTTP-র কোনো প্রয়োজন হবে না। আবার আপনি একটা সার্ভারে আপনার ওয়েবসাইটটা হোস্ট করেছেন, কিন্তু আপনি এই সার্ভারে অ্যাক্সেস করার মতো কোনো ক্লায়েন্ট নেই, তাহলেও এই HTTP প্রোটোকলের কোনো দরকার নেই। এই যে এই মডেলটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সার্ভার মডেল, যে আমাদের ক্লায়েন্ট এবং সার্ভার দুটোই থাকতে হবে। এবং ক্লায়েন্ট কি করবে, যে একটা রিকোয়েস্ট পাঠাবে। ধরেন আপনি ফেসবুকের কথাই চিন্তা করা যাক, যে আপনি লগ ইন করতে গেলে কি হয়, যে আপনি ইয়া করবেন, ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। তো এই পাসওয়ার্ড কি করবে, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এই যে ফেসবুক যেখানে হোস্ট করা আছে, তো ওইখানে একটা রিকোয়েস্ট পাঠাবেন যেন আপনার প্রোফাইলটা সে ওই সার্ভার রিটার্ন করতে পারে বা আপনাকে আপনার সামনে দিতে পারে। তো আপনি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, এবং তখনই ওই HTTP কি করবে, ওই সার্ভারের সাথে যোগাযোগ করবে, এই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটাই সার্ভারের কাছে নিয়ে যাবে, এবং ওই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি ভ্যালিড হয়, তখন ওই সার্ভার থেকে একটা রেসপন্স আসবে, যেটা আপনার ফেসবুক প্রোফাইল, যেটা আপনি দেখতে পান ফেসবুকে। এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার মডেল, যে আপনার ক্লায়েন্ট এবং সার্ভার দুটোই থাকতে হবে আপনার HTTP প্রোটোকল ইউজ করতে গেলে। তো সেকেন্ড হচ্ছে স্টেটলেস প্রোটোকল। হোয়াট ইজ স্টেটলেস প্রোটোকল? স্টেটলেস প্রোটোকলটা যদি আমি একটা উদাহরণ দেই, যে আপনি একটা দোকানে কিছু কিছু কিনতে গেলেন। তো ওই দোকানদারকে প্রথমবার আপনি গেলেন, প্রথমবার গিয়ে আপনি একটা বিস্কিটের প্যাকেট নিলেন। তো বিস্কিটের প্যাকেটটা নিয়ে আপনি চলে এলেন। চলে আসার পরে যদি কিছুক্ষণ পর আপনি আবার গেলেন, তখন আপনি তাকে বললেন যে ভাইয়া, আমি তো আপনার কাছ থেকে কিছুক্ষণ আগেই একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। কিন্তু দোকানদার কি করবে, দোকানদার বলবে যে না, আমি তো আপনাকে চিনি না, আপনি কে, আপনি তো আমার কাছে নতুন আসলেন, আমি আপনাকে কখনোই দেখিনি এর আগে। তো এরকম ভাবে আপনি যখন থার্ড বার যাবেন, ঠিক তখনও তিনি একই কথা বলবেন যে আপনাকে আমি চিনি না, এবং আপনাকে আমি নতুন দেখছি। এই যে প্রত্যেকবার একটা নতুনত্বর সৃষ্টি হচ্ছে এখানে, এটাই হচ্ছে স্টেটলেস প্রোটোকল। যেমন আমি HTTP-র ক্ষেত্রেই দেখা যায় যে আপনি HTTP রিকোয়েস্ট যখন পাঠাবেন, প্রথম রিকোয়েস্টটা যখন পাঠাবেন, তখন সে একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, কিন্তু পরের বার আপনি যখন রিকোয়েস্ট পাঠাবেন, তখন সে একটা একদম নতুন রিকোয়েস্ট সে অ্যাকসেপ্ট করবে, এবং আপনার কোনো ডাটা সে স্টোর করে রাখবে না। এটাই হচ্ছে স্টেটলেস প্রোটোকল। তাহলে বলতে পারেন যে আমরা যখন ফেসবুকে লগ ইন করি, তখন আমরা যদি এটা সেভ করে রাখা হয়, তাহলে পরবর্তীতে আমাদের তো আর লগ ইন করতে হয় না। এই ডাটাগুলো তো সার্ভার সেভ করে রাখছে। তাহলে এটা স্টেটলেস হলো কি করে? অ্যাকচুয়ালি এখানে ফেসবুক বা এখানে লগ ইন সিস্টেম যেটা, এখানে HTTP সার্ভার কিছু করে না অ্যাকচুয়ালি।
আমাদের এখানে আপনি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছেন সেটা হচ্ছে ব্রাউজারের কিছু ডাটা স্টোর করে রাখবে। ব্রাউজারের নির্দিষ্ট একটা স্টোরেজ আছে যেটার মধ্যে একটা কুকি হিসেবে আপনার ডাটাগুলো স্টোর করে রাখে, অথবা আপনি ওই যে সার্ভারে আপনার কোনো একটা যে ওয়েবসাইটে যেখানে স্টোর করে রেখেছেন সেখানে একটা সেশন ক্রিয়েট হয় এবং সেই সেশনের আইডিটা আপনার ডাটাবেজে স্টোর করে রাখা হয়, যার মাধ্যমে আপনি যখন একটা প্রোটোকল একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন তখন ওই সার্ভারে কি করে মানে এইচটিটিপি রিকোয়েস্ট যখন পাঠাচ্ছেন তখন ওই সার্ভারে ওই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো দেখে চেক করে যে আসলে আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড গুলো কি ওইখানে আগে লগ ইন করা ছিল কিনা। তখন ওই যদি এরকম লগ ইন করা থাকে, অর্থাৎ ব্রাউজার যে আপনার ডাটাগুলো সেভ করে রেখেছিল সেই ডাটাগুলোই আপনার সার্ভারে পাঠানো হয় এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে। ওই সার্ভার কি করে ওইটাকে চেক করে একটা আপনার প্রোফাইলটা রিটার্ন করে দেয়। কিন্তু এখানে এইচটিটিপি কিন্তু প্রত্যেকবারেই নতুন একটা রিকোয়েস্ট নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে স্টেটলেস প্রোটোকল, যে এইচটিটিপি প্রত্যেকবারই একটা করে নতুন রিকোয়েস্ট পাঠাবে, এখানে কোনো স্টোরেজ থাকবে না। তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ। তো কন্টেন্ট টাইপ কি, যে আপনি যখন একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন এইচটিটিপি সার্ভারকে তখন আপনি কিছু টেক্সট পাঠাতে পারেন, আপনার ব্রাউজার থেকে সার্ভারে কিছু টেক্সট পাঠাতে পারেন, কিছু এইচটিএমএল ট্যাগ পাঠাতে পারেন, কিংবা কোনো কিছু একটা ভিডিও কন্টেন্ট পাঠাতে পারেন, কিংবা একটা ইমেজ পাঠাতে পারেন। এই যে টাইপগুলো, ফাইল ফরম্যাটগুলো, এই ফাইল ফরম্যাটগুলোই হচ্ছে কন্টেন্ট টাইপ। যে টেক্সট অথবা এইচটিএমএল হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, অডিও, এটাই হচ্ছে কন্টেন্ট টাইপ। যে আপনার যে রিকোয়েস্টের কন্টেন্ট টাইপটা হচ্ছে, যদি আপনি টেক্সট পাঠাতে চান তাহলে কন্টেন্ট টাইপ হচ্ছে টেক্সট, অ্যান্ড আপনি যদি এইচটিএমএল পাঠাতে চান তখন সেটার কন্টেন্ট টাইপ হবে এইচটিএমএল, এবং আপনি যদি জেসন ফরম্যাটে কোনো ডাটা পাঠাতে চান তাহলে সেটার কন্টেন্ট হবে জেসন। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট টাইপ। তার হচ্ছে এইচটিটিপি মেথডস। তো এই এইচটিটিপি মেথড কি, আপনি যখন এই আমাদের এইচটিটিপি অনেকগুলো মেথড আছে, এর মধ্যে গেট মেথড, তারপর হচ্ছে পোস্ট মেথড, তারপরে পুট মেথড এবং ডিলিট মেথড, এই চারটা আমাদের সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো এই গেট মেথড কি, আপনি যখন আপনি গুগলে সার্চ করেন তখন কি হয়, এই গেট মেথডের মাধ্যমে আপনি ডাটা গেট করতে পারেন, নিয়ে আসতে পারেন সার্ভার থেকে। তখন এই যদি আপনি সার্ভার থেকে কোনো কিছু নিয়ে আসতে চান তখন এই গেট মেথডের মাধ্যমে আপনাদের এইচটিটিপি প্রোটোকল রিকোয়েস্ট পাঠাতে হয়। আবার পোস্ট মেথডটা কি, যে পোস্ট মেথডটা হচ্ছে আপনি যদি কোনো কিছু সার্ভারে সেভ করতে চান, কোনো সার্ভারকে পাঠাতে চান, তখন এই পোস্ট মেথডের মাধ্যমে আপনার ডাটা সার্ভারে দেওয়া হয়। এবং পুট মেথডটা হচ্ছে কোনো কিছু আপডেট করতে যাচ্ছেন, আপনি যদি ফেসবুকের একটা কন্টেন্ট, একটা পোস্ট কি করছেন, সেটা পোস্ট করে ফেলেছেন, তখন কি হবে যে ওই পোস্টটা কিছু সমস্যা হওয়ার কারণে আপনি ওইটা আপডেট করতে চাচ্ছেন, তখন কি হবে, ওই কন্টেন্টটাকে আপনি নতুন করে আপডেট করে এটাকে এডিট করে তখন আবার কি করবেন, ওইটা আপডেট রিকোয়েস্ট পাঠাবেন যেটা আপডেট করো। ওই আপডেটটা হয় পোর্ট মেথডের মাধ্যমে, এইচটিটিপি পোর্ট মেথডের মাধ্যমে। এবং আপনি যখন একটা ডিলিট করতে যাচ্ছেন, সরি ফর স্পেলিং, এখানে ডিলিট হবে। তো এই ডিলিট মেথডটা কি করবে, আপনার কোনো একটা পোস্ট যদি ডিলিট করে দিতে চান তাহলে ডিলিটটা হবে এই ডিলিট মেথডের মাধ্যমে। তো এইখানে আরেকটা এই আমরা সার্ভলেট নিয়ে যখন পড়াশোনা করব তখন আমরা সবথেকে বেশি ডিলিট, গেট এবং পোস্ট মেথডটাই দেখব। আর পুট, ডিলিট মেথড এইগুলো আমরা যখন স্প্রিং বুট দেখব তখন ওইগুলোর
কথাবার্তা আমরা বলবো, কিন্তু এখন আমরা গেট এবং পোস্ট মেথডটাই বলবো। তো আমরা গেট এবং পোস্ট মেথডটা যদি আরেকটু ভালো করে বুঝতে চাই, তাহলে আমরা একটা ব্রাউজারে যদি আমরা যাই, তাহলে দেখেন যদি আমরা গুগলে যাই, google.com, এখানে গিয়ে যদি আমি সার্চ করি হোয়াট ইজ জাভা, এই যে আমি হোয়াট ইজ জাভা লিখলাম, আমি কোনো একটা এই জাভার ইনফরমেশন গেট করতে চাচ্ছি, তখন এই যদি আমি এন্টার চাপ দিই, তখন দেখবেন যে এই যে দেখেন এই ইউআরএল এর মধ্যে আপনার একটা আইডি চলে গেছে এখানে, এই যে হোয়াট ইজ জাভা আমি লিখেছিলাম যেটা, ওইটা ইউআরএল এর মধ্যে গেট হিসেবে গেট মেথডের মাধ্যমে এক্সিকিউট করা হয়েছে। এবং এই গেট মেথডের একটা অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, সেটা এই ইউআরএল এ আপনি এটা শো করবে যে আপনি গেট মেথডে যদি কোনো রিকোয়েস্ট পাঠাতে চান, তখন এটা ইউআরএল এ শো করবে। এবং দেখেন এই গেট মেথডের মাধ্যমে আমরা কি করছি, যে এই জাভা হোয়াট ইজ জাভা সম্পর্কে যে ইনফরমেশন গুলো সার্ভারে আছে, সেই ইনফরমেশন গুলো আমরা এখানে গেট করেছি। তো এখন যদি আপনি কি ফেসবুকের কথা চিন্তা করা যাক, যে আমি এখানে লগ আউট করে নিচ্ছি। ওকে, তো এখানে যখন আপনি লগ ইন করবেন, তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এবং আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সরি, ওকে, আমরা যখন দেখেন এখন যখন আমরা লগ ইন করবো, এই লগ ইন করার সময় কি করবে, এই ইউআরএল একটু লক্ষ্য করবেন যে আমরা লগ ইন করার সময় কিন্তু এই ইউআরএল এর মধ্যে কোনো ডাটা যাচ্ছে না। দেখেন এখানে কোনো ডাটা যায়নি। আমরা যখন গেট মেথড গুগলে সার্চ করেছিলাম, তখন কি হয়েছে, আমার যে ডাটাটা আমি পাঠিয়েছি সেটা ইউআরএল এর মাধ্যমে গিয়েছিল। তো ওইটাই হচ্ছে গেট মেথড। গেট মেথডের মাধ্যমে আমরা ডাটা ইউআরএল এর মাধ্যমে পাঠাবো, কিন্তু আমরা যখন পোস্ট মেথড কল করব, তখন ওই ডাটাগুলো আমাদের ইউআরএল এর মাধ্যমে যাবে না, যাবে বডির মাধ্যমে। তো এই গেট মেথডটা সিকিউর না, বাট আমাদের অনেকটাই দরকারি, এবং পোস্ট মেথডটা আমাদের সিকিউর কানেকশনের জন্য ইউজ করা হয়। তো এই যে দেখেন, আপনি যখন পাসওয়ার্ড ফেসবুকে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিচ্ছেন, আপনি চাইবেন না যে এই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা কেউ দেখতে পাক, ইউজার বেসিক্যালি পাসওয়ার্ডটা দেখতে চাক। এই কারণেই আমাদের গেট মেথডটা তৈরি করা হয়েছে, যে যেগুলো এই আপনার যে ডাটাগুলো যেন সিকিউর রাখা হয়। তো এই গেট মেথড এবং পোস্ট মেথড এই কাজটাই করে। আর আরেকটা হচ্ছে স্ট্যাটাস, যে হোয়াট ইজ স্ট্যাটাস, এইচটিটিপি স্ট্যাটাস কি? তো এইচটিটিপি স্ট্যাটাসের ক্ষেত্রে মানে আপনারা যদি ওয়েব ইন্টারনেটে ব্রাউজিং করে থাকেন, তো অনেক সময় দেখে থাকবেন যে 404 নট ফাউন্ড একটা ইরর দেখায়, কিংবা 500 একটা ইরর দেখায়। তো এই যে ইরর গুলো, আপনি যদি কোনো একটা রিকোয়েস্ট পাঠান, যেমন google.com, যদি google.com এ আপনাকে রেসপন্স দেয়, তখন ওইটার স্ট্যাটাস হবে ওকে, এবং স্ট্যাটাস কোড হবে 200। এবং আপনি মনে করেন একটা গুগলে একটা কিছু লিখেছেন, বা একটা ইউআরএল দিয়েছেন, ওই ইউআরএলটা যে পেজটা সেটা সার্ভারে নেই, ঠিক আছে? তো ওই পেজটা আমি যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন এই ডব্লিউ স্কুল 3, এখানে যদি আমি এই ইউআরএলটা দেই, তাহলে এই ইউআরএল এর পার্সপেক্টিভে এই পেজটা আছে। ওকে, তো আমরা যদি এখানে অন্য আরেকটা কিছু লিখে দিই, এস
তখন কিন্তু এই যে পেজটা আর আমরা এই নামের কোনো পেজ আমরা পাবো না, অর্থাৎ এই নামের কোনো পেজ আমাদের সার্ভারে নেই। তো এটাই হচ্ছে, যদি আমরা এই কোনো পেজ না পাওয়া যায় সার্ভারে, তাহলে হচ্ছে যে এররটা দিবে সেটা হচ্ছে পেজ নট ফাউন্ড, আর এটা হচ্ছে 404 স্ট্যাটাস কোড। এটাই হচ্ছে আমাদের স্ট্যাটাস কোড। এবং যদি কোনো সার্ভারে কোনো প্রবলেম হয়, কোনো এরর হয়, তাহলে সেটা আপনাকে ফিডব্যাক দিবে 500 কোড, মানে এরর কোড, এবং তার স্ট্যাটাস হবে ইন্টারনাল সার্ভার। তো এটাই হচ্ছে আমাদের HTTP বেসিক্স জার্গনস। এখন রিকোয়েস্ট এবং রেসপন্স, HTTP রেসপন্স এবং HTTP রিকোয়েস্ট, এই দুইটা হচ্ছে যে আমরা আগে বলেছিলাম যে এই দুইটা জানবো। যে HTTP রিকোয়েস্ট কি, যখন আপনি ব্রাউজার থেকে সার্ভারকে কোনো কিছু গেট করতে বলছেন, আপনি যে রিকোয়েস্টটা দিচ্ছেন সেই রিকোয়েস্টটাই হচ্ছে HTTP রিকোয়েস্ট, এবং যেহেতু সেটা HTTP প্রোটোকলের মাধ্যমে হয়, এই কারণে এটাকে HTTP রিকোয়েস্ট বলা হয়। এবং সার্ভার যে রেসপন্সটা আপনাকে দিবে, যে ডাটাগুলো দিবে, সেটাও কি হবে, HTTP প্রোটোকলের মাধ্যমে হবে, এবং ওই রেসপন্সটাকেই বলবো আমরা HTTP রেসপন্স। এবং HTTP মেথড সম্পর্কে তো আমরা বললামই। এবং এই HTTP সার্ভারটা কি, HTTP সার্ভারটাই হচ্ছে আমরা যে সার্ভারের কথা এতক্ষণ বলছিলাম আর কি, যে আপনি কোনো একটা ওয়েবসাইট আপনি হোস্ট করবেন, তো ওই হোস্টটা কোথায় করবেন? তো যে সার্ভারটাকে, যে একটা সার্ভারে আপনি ওয়েবসাইটটাকে হোস্ট করবেন, ওই সার্ভারটাকেই বলা হবে HTTP সার্ভার। তো এখন আমরা জেনেরিক সার্ভলেট ক্লাস নিয়ে আমরা কথা বলি। যে আমরা গত টিউটোরিয়ালে সার্ভলেট ইন্টারফেসটা নিয়ে কথা বলেছিলাম, এখন আমরা জেনেরিক সার্ভলেট নিয়ে ক্লাসটা নিয়ে কথা বলবো। যে জেনেরিক সার্ভলেট ক্লাসটা কি? তো জেনেরিক সার্ভলেট ক্লাসটা হচ্ছে জাস্ট একটা সার্ভলেট ইন্টারফেসের একটা যে সার্ভলেট জেনেরিক ক্লাস ইমপ্লিমেন্টস সার্ভলেট কনফিগ এবং অ্যান্ড সিরিয়ালাইজেবল ইন্টারফেস। অর্থাৎ এই তিনটা ইন্টারফেসকে জেনেরিক ক্লাস ইমপ্লিমেন্ট করে। তো ইমপ্লিমেন্ট কি করে, কি ইন্টারফেস কি, এটা অবশ্যই আপনারা জানেন, যেহেতু আপনারা জাভা করেছেন। এবং it provide the implementation of all the method of this interface, মানে এই যে ইন্টারফেস গুলো আছে, এই ইন্টারফেস গুলোর যে মেথড গুলো আছে, সব মেথড গুলো আমাদের এই জেনারিক সার্ভলেটের অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। থার্ড হচ্ছে generic servlet class can handle any type of request, so it is protocol independent. তো প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মানে কি, যে আমরা এনি টাইপ অফ রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্ট HTTP রিকোয়েস্ট আমরা কত ধরনের দেখেছিলাম, যে মেথড কত ধরনের হতে পারে, আমরা 4টা মেথড দেখেছিলাম: গেট মেথড, পোস্ট মেথড, পুট মেথড এবং ডিলিট মেথড। তো এই জেনেরিক সার্ভলেটটা কি করে, এই 4টা মেথডেই, আরো অনেক মেথড আছে, বা এই সব মেথড গুলো এই জেনেরিক সার্ভলেট ক্লাসটা ইজিলি হ্যান্ডেল করতে পারে। তো এর জন্য আলাদা আলাদা গেট মেথডের জন্য কোনো আলাদা কোনো ক্লাসের প্রয়োজন হয় না, বা ইন্টারফেসের প্রয়োজন হয় না, কিংবা পোস্ট মেথডের জন্য কোনো আলাদা ইন্টারফেসের প্রয়োজন হয় না। তো এই কারণে এটাকে প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে। তো you may create a generic servlet by inherit the generic class and providing the implementation of the service method. আমরা যখন সার্ভলেট ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করেছিলাম, তখন কি দেখেছিলাম, যে এখানে একটা সার্ভিস নামের একটা মেথড ছিল। ওই মেথডটা সহকারে আমাদের এই জেনারিক ক্লাসে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আমরা যদি আইডিতে যাই, ইন্টেলিজি আইডিতে, তো এখানে আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে আমরা কিভাবে একটা সার্ভলেট ক্রিয়েট করতে পারি উইথ দ্য হেল্প অফ
সার্ভলেট ইন্টারফেস। তো আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে আমরা যে ওইটার যে মেথডগুলো আছে সবগুলোকে ওভাররাইড করে আমরা একটা সার্ভলেট ক্রিয়েট করেছিলাম। তো এখন আমরা একটা নতুন সার্ভলেট ক্লাস ক্রিয়েট করব, যেটা আমরা দিয়ে দিই জেনারিক সার্ভলেট বা জি সার্ভলেট। তো আমরা একটা ক্লাস ক্রিয়েট করেছি। তো আমরা এর আগে কি করেছিলাম, যে আমাদের যে সার্ভলেট ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করেছিলাম, এখন আমরা যেহেতু জেনেরিক সার্ভলেট ক্লাস নিয়ে কথা বলছি, তো আমরা এটাকে আর বলেছিলাম যে এখানে আমরা বলেছি যে এগুলোকে সার্ভলেটকে ইমপ্লিমেন্ট করে এবং জেনেরিক সার্ভলেট একটা ক্লাস। তো আমাদেরকে কি করতে হবে, ইউ মে ক্রিয়েট এ জেনেরিক সার্ভলেট বাই ইনহেরিটিং দ্য জেনেরিক সার্ভলেট ক্লাস। তো ইনহেরিটিং কি, তো ইনহেরিটিং কি সেটা যদি আপনার জাভা কোর্স না করে থাকেন তাহলে বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনাকে জাভা কোর করে নিতে হবে। তো আমরা ইনহেরিট করতে গেলে আমাদের কিভাবে করতে পারি, আমাদের এক্সটেন্ড করতে হয়, এক্সটেন্ড জেনেরিক সার্ভলেট। তো এই জেনেরিক সার্ভলেটে আমাদের একটা এরর দেখাচ্ছে, এই লাল বাতি জ্বলে আছে। তো এই লাল বাতিতে যদি আমরা ক্রিয়েট করি, তো এখানে আমাদের একটা ইমপ্লিমেন্ট মেথডস এখানে এখানে ক্লিক করলে দেখা যাবে যে একটা মেথডই আমাদের এখানে আছে, জাস্ট সার্ভিস মেথডটা। এবং এটা হচ্ছে সার্ভিস মেথডটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তো আমরা সার্ভিস মেথডটাকে ওভাররাইড করে নিই। তো দেখেন আমরা যখন সার্ভলেট ইমপ্লিমেন্ট করেছিলাম তখন কি আমাদের এই আমাদের 5টা মেথড আমাদেরকে ওভাররাইড করতে হয়েছিল, যে ডেস্ট্রয়, তারপর হচ্ছে গেট ইনফর্ম, সার্ভলেট ইনফো, সার্ভিস, সার্ভিস কনফিগ এবং ইনিট। এই মেথডগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম, অর্থাৎ ওভাররাইড করেছিলাম। কিন্তু আমরা যখন জেনেরিক সার্ভলেট তৈরি করছি তখন আমাদের এই আর 4টা মেথড আমাদের লাগছে না, জাস্ট আমরা সার্ভিস মেথডটাই জাস্ট ইমপ্লিমেন্ট করলেই হয়ে যাবে। কারণ এখানে দেখেন আমাদের ইনিট মেথডটা আমাদের প্রয়োজন নাই, অ্যাকচুয়ালি আমাদের যে গেট সার্ভলেট কনফিগ এটারও প্রয়োজন নাই এবং সার্ভলেট ইনফো এগুলোর প্রয়োজন হয় না আর কি। এই কারণে আমাদের সরাসরি জেনেরিক সার্ভলেটটা যদি আমরা ইনহেরিট করে নিই তাহলে আমাদের জাস্ট সার্ভিস ক্লাসটা দিয়ে আমরা সবকিছু ম্যানেজ করতে পারবো, যেহেতু এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। সো আমরা এখানে এই জেনেরিক ক্লাসের ভিতরে দেখি যে কন্ট্রোল প্রেস করে যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের এই জেনেরিক ক্লাসের মধ্যে চলে যাবে। তো দেখেন এই জেনেরিক ক্লাসটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং এইখানে আমাদের যে অন্য সব মেথডগুলো, এবং দেখেন এটা ইমপ্লিমেন্ট, তারপর হচ্ছে সার্ভলেট কনফিগ এবং সিরিয়ালাইজেবল, এই 3টা ইন্টারফেসকে সে ইমপ্লিমেন্ট করেছে এবং সেখানে তার সব মেথডগুলো এখানে হ্যান্ডেল করে নিয়েছে। তো এই কারণে আমাদের এখানে আর এই মেথডগুলো আমাদের প্রয়োজন হচ্ছে না। তো এখানে জাস্ট একটা মেথডেই জাস্ট আমাদের এই সার্ভিস মেথডটা জাস্ট যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে রাখা হয়েছে। এই কারণে আমাদের এই জেনারিক সার্ভলেটে আমাদের সার্ভিস মেথডটা কল করলেই হয়ে যাচ্ছে। তো এখানে আমরা যদি ঠিক আগের মতো করেই দেখি, যে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সার্ভিস মেথডে কিভাবে আমরা একটা রিকোয়েস্ট পাঠাতে পারি ব্রাউজারকে। তো এইগুলো যদি কোডগুলো আমি কপি করে নেই, দেখেন তো আমি বলেছিলাম যে HTTP কন্টেন্ট টাইপ। আমরা সার্ভারকে কি করতে চাচ্ছি, যে আমরা সার্ভারকে আমরা HTTP অর্থাৎ একটা টেক্সট পাঠাতে চাচ্ছি, অথবা একটা HTML পাঠাতে চাচ্ছি। তো আমরা যদি এখানে একটা HTML পাঠাতে চাই, যে এটা যদি h1 ট্যাগ হবে আর কি, h1 ট্যাগ। তো আমরা HTML টেক্সট আমরা পাঠাতে পারবো এখানে। তো এখানে আজকের ডেটটাই থাকুক, এখানে আমরা একটা ব্রেকও দিয়ে দিতে পারি, নেক্সট লাইন হিসেবে যদি যেন আসে।
তো আমরা যদি এটাকে রান করি, এবং এই জেনেরিক সার্ভলেটটা অবশ্যই আমাদের কনফিগারেশন করতে হবে। সার্ভলেট আমরা যে দেখেছিলাম যে web.xml ফাইলের মধ্যে একটা সার্ভলেট কিভাবে কনফিগারেশন করতে হয়। তো আমরা কি করব, সার্ভলেট লিখব, এখানে অটোমেটিক সাজেশন চলে আসলো। তো এখানে আমরা সার্ভলেটের একটা নাম দিব। তো আমরা জি সার্ভলেটই দিই সার্ভলেট, এবং এটার জন্য আমাদের একটা ক্লাসটা কোথায় আছে সেটা বলে দিতে হবে, যে এই সার্ভলেটটা কোথায় আছে সেটা আমাদের বলে দিতে হবে। এই সার্ভলেটটা আমাদের কোথায় আছে, সার্ভলেট ডট এই যে জি সার্ভলেট, এই প্যাকেজের মধ্যে আমাদের এই সার্ভলেটটা আছে। দেখি, এই যে এই প্যাকেজটার মধ্যে, সার্ভলেট প্যাকেজের মধ্যে এই ক্লাসটা আছে। তো এটাই আমাদের বলে দিতে হবে, এবং আমরা জাস্ট এখানে সার্ভলেটটাকে ইনিশিয়েশন করেছি, এবং এই সার্ভলেটটাকে ম্যাপিং করতে হবে, যে এই সার্ভলেটটাকে আমরা চিনব কি করে। যে তখন আমরা জাস্ট সার্ভলেট ম্যাপিং এর মাধ্যমে আমরা এখানে অটোমেটিকলি চলে আসছে যে সার্ভলেট নেম, এবং এখানে সার্ভলেট নেমটা দিতে হবে, এই নেমটা দিতে হবে যেটা আমরা আগে দিয়েছিলাম, এবং আমরা কোন ইউআরএল দিয়ে আমরা এই সার্ভলেটটাকে অ্যাক্সেস করব সেটাই আমি এখানে দিয়ে দিব। তো আমি যদি এখানে আমি ইউআরএল হিসেবে যদি দেই যে জি সার্ভলেট, তো জি সার্ভলেট যদি আমরা ইউআরএল এ স্ল্যাশ জি সার্ভলেট যদি আমরা ইউআরএল এ এক্সিকিউট করি, যে লোকাল হোস্ট আপনি যে ওয়েবসাইটে যে ডোমেনে হোস্ট করেছেন সেই ডোমেনের পরে স্ল্যাশ জি সার্ভলেট যখন দিবেন তখন এই সার্ভলেটটা এক্সিকিউট হয়ে যাবে, অর্থাৎ জি সার্ভলেট বা জেনারিক সার্ভলেটটা এক্সিকিউট হয়ে যাবে। তো আমরা এটাকে একবার, তো আমার সার্ভারটা আগে ওপেন ছিল, এই কারণে আমি এটা রিস্টার্ট করে নিলাম। তো আমরা জেনারিক সার্ভলেটে কি লিখেছি, যে দিস ইজ ফ্রম, ওকে সরি, এখানে আমি জেনারিক সার্ভলেট জি সার্ভলেট লিখে দিই। তো আমাকে আবার একটু সার্ভারটাকে রিস্টার্ট করতে হবে। এখানে আমাদের সার্ভার স্ট্যাটাস দেখাবে, যে যদি কোনো এরর থেকে থাকে তাহলে সেটা এখানে দেখাবে, এবং যদি সাকসেসফুলি রান হয় সার্ভারটা তাহলে সেটা এখানে। ওকে, তো এটা হচ্ছে আমাদের যে ডিফল্ট ওই web.xml ফাইলের মধ্যে যে ডিফল্ট index.jsp, এটা অটোমেটিকলি নিয়ে নেয়। তো এটাই আমাদেরকে এক্সিকিউট হচ্ছে প্রথমে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তো আমরা যদি এখানে আমরা যে সার্ভলেটটা ক্রিয়েট করেছি এখন, জি আমরা ম্যাপিং করেছিলাম কি ইউআরএল দিয়ে, যে জি সার্ভলেট এটা দিয়ে আমরা ম্যাপিং করেছিলাম। তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে দিস কন্টেন্ট ফ্রম জি সার্ভলেট। তো এখানে দেখেন আমি h1 কন্টেন্ট দিয়েছিলাম, তো এখানে আমি http সার্ভলেট অর্থাৎ HTML পাঠিয়েছি। তো এই HTML কন্টেন্টটা এখানে চলে আসছে। আমি যদি এখানে কন্টেন্ট টাইপ অন্য কিছু দিতাম, কোথায়, এই যে এখানে কন্টেন্টে অন্য কিছু দিতাম, তাহলে আর এই HTTP মানে এই সরি HTML পাঠাতে পারতাম না। দেখেন এখানে কন্টেন্ট টাইপ অনেক ধরনের আছে, দেখেন যে অ্যাপ্লিকেশন ডট এক্সএমএল, তারপর গ্রাফকিউএল, জেসন, তো অনেক ধরনের কন্টেন্ট টাইপ এখানে আছে। এসকিউএল পাঠাতে পারেন আপনি, জিপ পাঠাতে পারেন, ঠিক আছে, ওয়েব পেজ পাঠাতে পারেন, সবকিছু এখানে পাঠাতে পারেন, ফ্রম ডাটা পাঠাতে পারেন, অনেক কিছু এখানে পাঠাতে পারেন, অনেক ধরনের কন্টেন্ট টাইপ আছে এখানে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের জেনেরিক সার্ভলেট। তো এখানে যদি আমরা HTTP 5 দেই, H5, তাহলে যদি এটাকে আমরা একটু আপডেট করে নিই, যে এই যে ডিপ্লয় অল একটা সাইন আছে এখানে, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার প্রজেক্টটা আপডেট হবে।
যদি আমি যদি দিই, তাহলে দেখেন এটা একটা ছোট হয়ে গেছে, H5 চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের জেনেরিক সার্ভার। তো আমি আজকে এ পর্যন্তই। তো আগামী টিউটোরিয়ালে আমি আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করব আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।